আমরা কৃষি ও কৃষি টিম সবসময় পথে ঘাটে মাঠে প্রান্তরে ঘুরে বেড়াই বাংলাদেশের কৃষিকে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আগে একটা সময় ছিল যখন কৃষিকাজ বেশ অবহেলিত ছিল, বিশেষ করে শিক্ষিত ছেলে মেয়েদের আনাগোনা নেই বললেই চলে। আর সবসময় আমরা দেখি পুরুষরাই এগিয়ে থাকে, নারীরা কিন্তু বেশ পিছিয়ে কৃষিকাজের ক্ষেত্রে। তবে বর্তমানে এর প্রেক্ষাপট সম্পূর্ণই ভিন্ন। কৃষিকাজে শিক্ষিত ছেলেমেয়েদের আনাগোনা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে নারী উদ্যোক্তাদের সংখ্যাও। তারাও পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষিকাজে আগ্রহ প্রকাশ করছেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি একটি বলবো না, বাণিজ্যিক খামারই বলতে পারি। তবে তিনি কিন্তু প্রথমে শুরু করেছিলেন একটি গাভী দিয়ে তার নিজের পরিবারের চাহিদা মেটানোর উদ্দেশ্যে। তবে বর্তমানে সেটি রূপ নিয়েছে বাণিজ্যিক খামারে। আজকে তেমনই একজন নারী উদ্যোক্তার কথা আমরা তো শুনবো, তার গল্প, তার সংগ্রামের গল্প, কিভাবে তিনি শুরু করেছিলেন এবং বর্তমানে তার খামারটি কী অবস্থায় আছে সেগুলো নিয়ে যাবতীয় তথ্য আপনাদেরকে জানাবো। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। তারই খামারটিতে ঘুরে দেখবো এবং জানাবো তার সুখ দুঃখের গল্প। তবে তার আগে চলুন জেনে আসি এই নারী উদ্যোক্তার সংক্ষিপ্ত পরিচিতি। বাণিজ্যিক পরিকল্পনা ছিল না, আসলে শখের বশতই করা। প্রথম গাভীটাই আমাকে 6টা সার বাছুর দিয়েছে। আমি মনে করি নিজেদের চাইতে ওদের পরিষ্কার রাখাটা খুব বেশি জরুরি। আমরা যেমন খাবার আগে পাত্র পরিষ্কার করি, পরিষ্কার থাকার জন্য, ভালো থাকার জন্য, যে রোগবালাইটা আমাদের না হয়। লাভ আসতেছে, আমি ওই টাকা দিয়ে আমি গরু বাড়াইতেছি। বছর শেষে আলহামদুলিল্লাহ ভালো। যেমন গত বছর আমি 6টা সার বিক্রি করছি, দুধের তেমন একটা দাম পাইতেছি না, যেটা সত্যি কথা। ওইখান থেকে প্রায় 10 লাখ টাকার মতো বিক্রি করছি। সেখানে প্রায় 7 লাখ টাকার মতো আমার খরচ, আনুষঙ্গিক খরচ না, তারপরে 3 লাখ টাকা ছিল। দর্শক, শুরুতেই বলেছিলাম একজন নারী উদ্যোক্তার গল্প শোনাবো আজ, যিনি তার পারিবারিক চাহিদা মেটানোর জন্য শখ করেই একটা গাভী দিয়ে শুরু করেছিল। কিন্তু দেখেন, এই সেটাতে বর্তমানে তার 5টা গাভী রয়েছে এবং সাথে 2টো বাছুরও। আপনাদের নিশ্চয়ই খুব জানতে ইচ্ছা করছে যে কিভাবে শখ থেকে বাণিজ্যিক খামারে তিনি রূপান্তর করলেন। চলেন তার সাথে পরিচয় করিয়ে দিই এবার। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি, ভালো আছি। ভালো লাগে যখন শুনি যে নারীরাও আসছে কৃষিকাজে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য। আপনার শুরুর গল্পটা শুনবো, যে ওই একটা গাভী থেকে আপনি এখন বর্তমানে, আপনার তারও মনে হয় শেড আছে। হ্যাঁ, আরো অনেকগুলো গাভী আপনার রয়েছে। এটার পাশাপাশি আগে কি আপনি শুনছি পড়াশোনা করেছেন? হ্যাঁ, পড়াশোনা করেছি। আমি ইন্টার পর্যন্ত পড়ছি, কিন্তু বিবিএ কমপ্লিট হয় নাই। আচ্ছা, এখন কি পড়ছেন? না না, এখন আচ্ছা, পুরোপুরি একদম ব্যবসায়ী। আচ্ছা, এখন এগুলা নিয়ে আসি, বাচ্চা কাচ্চার সংসার, এগুলা নিয়ে এখন আসি। তো এবার শুরুর গল্পটা একটু বলেন যে কিভাবে আসলে শুরু হলো, মানে বাণিজ্যিকভাবে খামার করার পরিকল্পনা কিভাবে মাথায় এলো? বাণিজ্যিক পরিকল্পনা ছিল না, আসলে শখের বশতই করা। যে পারিবারিক যে একটা দুধের প্রয়োজন আছে, এইখান থেকে শুরু। যে একটা গাভী পালি, নিজে সংসার করলাম, এখানে একটা গাভী পালি, আমি একা পারবো। আর সাথে আমার একটা ভাগনা ছিল, তো ওইখান থেকে নিজে উদ্যোগ নেওয়া যে তাহলে আমি একটা পালি, যেহেতু বাচ্চাদের দুধ খাওয়ানো লাগে, ঘরেও দুধের প্রয়োজন আছে। তখন থেকে একটা কিনলাম। যখন একটা কিনলাম, তখন ভাবলাম যে আমি যেহেতু একটা পালতে পারতেছি, তাহলে অবশ্যই আমি আরো একটা পারবো। এইভাবে আমি আস্তে আস্তে 6টা গাভী কিনলাম। সেখান থেকে এখন আমার আল্লাহর রহমতে এই পর্যন্ত। তাহলে শেড কতগুলো আছে বর্তমানে? এখন 3টা শেড আছে। আপা, আপনি এখন একটু বলেন আমাকে যে প্রথম যে গাভীটা আপনি কিনেছিলেন ওটা কি দেশীয় ছিল নাকি মিক্সড জাতের কোনো গাভী ছিল, বা কত টাকা দিয়ে আপনি কিনেছিলেন প্রথম দিকে? ওটা মিক্সই ছিল, যে পারিবারিক দুধের চাহিদা যেহেতু মেটানোর জন্য, তো অল্প দুধেরটাই আমি প্রথমে কিনেছিলাম। তো সেখান থেকে ওটা সার বাছুরের সাথেই ছিল। ওইখান থেকে চিন্তা ভাবনা করে আমাদের দেখলাম যে যেই দুধটা দেয় প্রায় 6 কেজির মতো দুধ দিত। সেখান থেকে দেখা গেছে আমাদের পারিবারিক চাহিদা মেটানোর পরেও আমার দুধ থাইকা যায়। তখন আমি আশেপাশে আর কি বিক্রি করলাম, দিলাম আর কি অন্যান্য জায়গা। এখান থেকে পরে শখের থেকে শুরু করে আমার হাজব্যান্ডের থেকে আমি টাকা চাইলাম, উনিও আমাকে না বললো না, বা পারিবারিক আমার যে পরিবারের সদস্যরা আছে সবাই আমাকে সাপোর্ট করলো। তখন আমি আর কি এই প্রথম আমার এই শখের থেকে, এটা আমার খুব শখের ছিল। আর আমার ওই প্রথম গাভীটাই আমাকে 6টা সার বাছুর দিয়েছে। এখন একটা সার বাছুর আমার খামারে আছে। পারিবারিক দুধের চাহিদা মেটাতেই আপনি গাভী দিয়ে শুরু করেছিলেন? জি জি। তো সব গাভী তো আর একই রকম ভাবে দুধ দেয় না, তাই না? না,
কোনটা বেশি দেয় আর কোনটা কম দেয়? আমার এই গাভীটা বেশি দুধ দেয়। আচ্ছা, ও দেখতেও তো বেশ বড় সড়ো। হ্যাঁ, এটা বেশি দুধ দেয়। কত লিটার এখান থেকে পাওয়া যায়? 12 লিটার। 12 লিটার। এটা কি দৈনিক? সকাল বিকাল। সকাল বিকাল মিলে? আচ্ছা। আর সবথেকে কম দুধ পাওয়া যায় কোন কম বলতে এটা দেশি। আচ্ছা। এটাতে 4-5 কেজি 5 কেজি হয়। এটা এক বেলায় দহন করি। আচ্ছা আচ্ছা। তাহলে যদি গড়ে একটু হিসাব জানতে চাই যে টোটাল এখান থেকে আপনি দৈনিক কত লিটার এখান থেকে দুধ পাচ্ছেন? 20 লিটার। 20 লিটারের মতো। পারিবারিক ভাবে শুরু করা খামারটা এখন বাণিজ্যিক ভাবে রূপ নিয়েছে, মানে আপনি আপনার পরিবারের নিশ্চয়ই তো অবশ্যই সাপোর্ট আছে বলে আপনি এই পর্যন্ত আসতে তাদের পেরেছেন। সাপোর্টে আজকে আমি এই পর্যন্ত। আচ্ছা, সবচেয়ে বেশি কে আপনাকে সাপোর্ট দেয় বা সবচেয়ে বেশি সাহায্য করে কে এই কাজে? সাহায্য অবশ্যই আমার হাজবেন্ড করে, উনি বাইরে আছে। বাইরে থেকেও আপনাকে সাহায্য সহযোগিতা করছে? অবশ্যই। আর উনি যদি আমাকে সাহায্য না করতে হয় তো আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না, না। এটা তো অবশ্যই। আর আপনার আর্থিকভাবে যে সাহায্যটা উনি আমাদের করে, আর পারিবারিকভাবে যে সাহায্যটা তো আছেই। মানে পরিবারের সবাই মিলেই আপনারা কাজ করছেন। জি জি। পারিবারিক খামারে তো সবার কন্ট্রিবিউট আছে বলে আপনি এতদূর আসতে পেরেছেন। আপনার দেখা দেখি আপনার এই এলাকাতে এমন কোনো মহিলা উদ্যোক্তা আছে কিনা বা আপনাকে দেখে অনুপ্রাণিত হয় যে আপনার মতো তারাও এরকম স্বাবলম্বী হবে একটা সময়, এরকম কি চিন্তা ভাবনা তো হয়েছে? করে, কিন্তু এখন হয় নাই। এখন আমাকে দেখলে তো অনেকে ভাবে যে না আমরাও করব, বা চিন্তা ভাবনা যে কিভাবে করে একটা মহিলা মানুষ। তো এটা তো অবশ্যই ভাবে, কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। ময়নাপা, আমরা তো এই গাভীর শেডটা দেখলাম, আপনি বলছিলেন আরো ষাঁড় আছে আপনার, ওটা কি পাশের শেডে? হ্যাঁ, পাশের শেডে। আসলে কি দেখা যাবে? হ্যাঁ, অবশ্যই। তো চলেন আমরা ওইটাও ঘুরে দেখি, দর্শকদেরকেও দেখাই। ময়নাপা, আপনি এই যে পড়াশোনা করেছেন বলেন ইন্টার পর্যন্ত, তারপরে কমপ্লিট করতে পারেন নাই, এবং আপনার কি মনে হয়নি কখনো যে পড়াশোনার পাশাপাশি এমনি চাকরি করি? তো চাকরি বাকরি ছেড়ে এই যে উদ্যোক্তা হওয়া বা নিজে, এটা তো একটা কষ্টেরই কাজ, আপনাকে সারাদিন পরিশ্রম দিতে হচ্ছে। চাকরি করলে অন্যের অধীনে করতে হবে, তার কথা আমার শুনতে হবে। নর্মালি 8 ঘন্টা থাকতে হয়, তখন বাচ্চা কাচ্চা সংসার রাইখা ওইখানে করতে হবে। আর এখন আমি যেটা করতেছি সেটা আমার একান্তে আমার নিজের ভাবে, আমার নিজের জায়গায়। দেখা গেছে আমি এটাও দেখতে পারতেছি, আমার বাচ্চা কাচ্চা দেখতে পারতেছি, শ্বশুর শাশুড়ি ফ্যামিলি সবাইকে আমি দেখতে পারতেছি। সংসার এবং কাজ দুটো আপনার পারস্পরিক একটা অনুপাতে চলছে, এবং আমার মনে হয় যে আপনি আমাদের যারা দর্শক আছেন এমন অনেকেই হয়তো বা চিন্তা করে না যে চাকরি বাকরিগুলো হয়তো বা সংসার সময় দিতে পারবো না, তাহলে কি করা যায়? অনেকে কিন্তু এই জন্য কোনো কাজই করে না বা দেখা যাচ্ছে বেকারই থাকে। কিন্তু আমার মনে হয় নারীদের বিশেষ করে স্বাবলম্বী হওয়াটা খুব প্রয়োজন। আমি মনে করি একটা নারী ঘরে যদি বসে না থাকে, নিজে কিছু একটা করুক, কিছু একটা কইরা যে নিজেরটা নিজে চলুক নিজে। কারণ এটা তো আমার কোথাও যাওয়া লাগতেছে না, কিছু করার আমার বাসার ভিতরে আমি করতেছি, আমার আয়ত্তের ভিতরে, তা আমার বাইরে যাওয়া লাগতেছে না, সবকিছু নিয়ে ভালো থাকি। তা আমি এটা ভালো মনে করছি, কারণ চাকরি করাটা আমার কাছে ভালো লাগে নাই। এজন্য যার কারণে আমি নিজের থেকে যে নিজের একটা কিছু করার দরকার, এজন্য নিজে এটা করলাম। আপা চলেন তাহলে আমরা ষাঁড়ের শেডটা দেখি। এই শেডে কতগুলো আছে ষাঁড়? এখানে 8টা আছে। 8টা? হ্যাঁ। বা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপা এই শেডটাতে বলেন 8টা ষাঁড় রয়েছে, তাই তো? এগুলো কি আপনার ওই যে প্রথম যে গাভী কিনেছিলেন ওই বাছুর থেকে কি এগুলো আসছে নাকি? হ্যাঁ, এখানে আছে 4টা আছে গাভীর, আর 4টা আছে কেনা। হ্যাঁ। আচ্ছা আপা, এই ষাঁড়গুলো তো একই রকম দেখতে, কিন্তু ওই সাদাটা আমার মনে হচ্ছে একটু ভিন্ন রকম, ওটা কি আলাদা জাতের? হ্যাঁ, ওটা আলাদা জাতের। আচ্ছা, ওটা কোন জাতের গরু? এটা মনে হয় 100% ফ্রিজিয়ান। 100% ফ্রিজিয়ান। তো এই যে আপনার এত বড় শেড, দুটো শেডই আমি দেখলাম বেশ সাজানো গোছানো, একদম পরিবারের মতোই। কারণ বেশিরভাগ খামারগুলোতে গেলে দেখা যায় যে গন্ধ আসে অতিরিক্ত, কিংবা একটু অগোছালো থাকে। তো আপনারা নিশ্চয়ই বলেন যে ফ্যামিলি মেম্বার সবাই মিলেই আপনারা দেখাশোনা করছেন। আসলে আমি আগে ঘর গোছানোর আগে আমি আমার খামারটা পরিষ্কার করি। আচ্ছা, ওদের নিয়ে তো আমার সময় দেওয়ার জন্য, যার জন্য আমি চাকরি নেই নাই, যাতে ওদেরকে আমি সময় দিতে পারি, ফ্যামিলিকে সময় দিতে পারি। এজন্য বেশিরভাগ টাইমটা ওদের পিছনে ওয়েস্ট করা হয়। আচ্ছা, তো আমরা তাহলে বলতে পারি যে আপনি একজন সফল নারী উদ্যোক্তা, তাই তো? আপনার কি মনে হয়? এখন এটা আপনারা বলবেন, দেখলেন না, আপনার চোখে মুখে কিন্তু এই অভিব্যক্তিটা ফুটে উঠছে যে আসলে আপনি কতটা সুখী ওদেরকে নিয়ে, এবং এভাবে এগিয়ে যেতে চান, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো এই যে শেডগুলোর তো ব্যবস্থাপনার একটা ব্যাপার আছে, এবং কিভাবে আপনি এগুলোর যত্ন আত্নি করছেন বা কিভাবে কি করছেন সেই নিয়ে বিস্তারিত আরো তথ্য শুনবো বিরতির পর। অবশ্যই। এতক্ষণ ময়নাপুর কাছ থেকে শুনছিলাম তার সফলতার গল্প, তবে আরও কিন্তু অনেক তথ্য জানানোর বাকি। দর্শক, সময় হয়ে গেলো ছোট্ট একটি বিরতি নেবার। আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে।
খামার তো অনেকেই করে থাকেন, কেউ বা পরিকল্পিতভাবে, কেউ বা শখের বশে। তবে সেই ক্ষেত্রে প্রশিক্ষণটা কিন্তু বেশ জরুরি বা অভিজ্ঞতার বেশ দরকার পড়ে, না হলে একটি খামার ব্যবস্থাপনা করা কিন্তু চারটিখানির কথা নয়, বিশেষ করে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে। যেমন আজকের আমাদের এই ময়না আপা, আমরা তার কাছ থেকে শুনবো তিনি কিভাবে তার এই খামারটি পরিচালনা করছেন, তার যত্ন নিচ্ছেন, সেই বিষয়ে যাবতীয় তথ্য থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্টে। আপনার সকালটা নিশ্চয়ই শুরু হয় ওদের যত্ন দিয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সকালে উঠেই প্রথম কাজ আপনার কি থাকে? সকালে উঠে প্রথম কাজই থাকে হয়তো ঘরে যদি টুকটাক কিছু করার থাকে, তারপর বেরিয়ে যায় খামারের কাজে। আচ্ছা, ভাইগনা আছে আর লোক আছে, আমার শ্বশুর আছে, সবাই মিলে খামারের কাজে লেগে পড়ি। এবং সবচেয়ে চোখে লাগার যে ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে মেনটেন করেন? এই তো নিজেরা সবাই মিলেই করি আর কি। এখন পরিষ্কার আমি মনে করি নিজেদের চাইতে ওদের পরিষ্কার রাখাটা খুব বেশি জরুরি, সন্তানের মতোই তো। হ্যাঁ। সবচেয়ে প্রধান যে ব্যাপারটা থাকে একটা খামার করার ক্ষেত্রে, শেড নির্বাচন আছে, তারপরে যে খাবার দাবার ব্যবস্থাপনাটা, এই টোটাল বিষয়টা আপনি কিভাবে করছেন এটাই আমাদের দর্শকদের বলবেন। আমি মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্নতাটাই সব। আসলে আমরা যেমন খাবার আগে পাত্র পরিষ্কার করি, তারপর দেখা গেছে খাবার খাই, তারপরে আবার আমরা পাত্র পরিষ্কার করি। কেন? এটা পরিষ্কার থাকার জন্য, ভালো থাকার জন্য, যে রোগবালাই এটা আমাদের না হয়। আর ওদের আমি আমার নিজের বাচ্চার মতোই পরিচালনা করি, যাতে ওরা ভালো থাকে। ওরা ভালো থাকলে আমার ভালো থাকা। কারণ পরিষ্কার রাখাটা এই জন্য যে ওদের রোগবালাইটাও তাতে কম হয়, মশামাছি কম হয়, মানে গরুর রোগবালাইও কম হয়। আর যেই খামারে মশামাছি বেশি থাকবে সেখানে রোগবালাইটাও বেশি থাকবে। তো আমার সকালে উঠে গরু ঘরে গোবর পরিষ্কার করার পরে তখন আগে তাগাড়ি পরিষ্কার করি, গরু খাবারের পাত্র যেটা ওইটা পরিষ্কার করি, করার পর তারপরে ঘর পরিষ্কার করি। তারপরে দেখা গেছে আস্তে আস্তে সব গরুগুলোকে খাবার দেওয়া শুরু করি আর কি। এর মধ্যে 8টা 9টার ভিতরে আমার সবাই মিলে আর কি খাবার দাবার শেষ করার পরে তখন দেখা গেছে আমার সাংসারিক কিছু কাজ থাকে, তখন এটা করে আবার বাচ্চাদের পড়াশোনা আছে, ওইখানে আমি চলে যাই। তো দেখা গেছে সব মিলে ঝিলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার সব গাভী এবং ষাঁড়ের স্বাস্থ্য মাশাআল্লাহ, মানে ওদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনি খাবার তো নিশ্চয়ই দেন, যেটা অনেকে তো বাইরের খাবারই বেশি খাওয়ায়। আপনি ওদের আসলে স্বাস্থ্য ঠিক রাখার জন্য কি কি ধরনের খাবার দেন বা কতবার ওদেরকে খাবার দিতে হয়? বাইরের খাবার বলতে আমি শুধু ভুসিটা, গমের ভুসি যেটা, এইটা কিনি। আর দেখা গেছে আনাম ভুট্টা আছে, ওইটা কিনা। তারপরে যে আমি ধানের চিটা এক এক জায়গা থেকে সংগ্রহ করি, এখান থেকে নিজেরা এটা প্রসেস করে আমার খাবারটা আমি নিজেই এখানে বানাই আমার গরুর জন্য। এটার পাশাপাশি আর কি দিচ্ছেন? মানে পাশাপাশি খড় দিচ্ছি, ঘাস দিচ্ছি। ঘাসও আমার 2 বিঘার উপরে জমিনে ঘাস করা আছে, আমার কোথা থেকে কিনা আনা লাগে না। আমি আমার জমিনে চাষ করে আমার গরুর জন্য আমি ওইখান থেকেই পাই ঘাস। আচ্ছা, তো ঘাস তো সব সময় দেখা যাচ্ছে থাকে না, তখন ওটার অল্টারনেটিভ আপনি কি খাবার দেন তখন? তখন দানাদার খাবার। হ্যাঁ, তখন দানাদার খাবারটা একটু বেশি লাগে। তখন ওই যে গমের ভুসিটা কিনি, আর আমার যে খাবার আছে এটা আমি স্টক করে রাখি তখন এর জন্য বর্ষার সিজনে যেটা, তখন আমি ওইটা খাওয়াই। আচ্ছা, তো দিনের বেলা বা কতবার খায় ওরা? ওরা দানাদার খাবার 2 বেলা দেই, আর খড় 1 বেলা দেই, ঘাস 1 বেলা দেই। আচ্ছা, তো ওদের তো রোগবালাই হয় মানুষের মতো, তো আপনার গরুগুলো তো দেখে বেশ ভালো লাগলো যে ওদের স্বাস্থ্য আপনি ঠিক রাখার জন্য নিয়মিত ওদের পরিচর্যা করছেন। ভ্যাকসিনও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ভ্যাকসিন কি ওদের দিয়েছেন এই পর্যন্ত? হ্যাঁ, ভ্যাকসিন দিয়েছি। এই যে আপনার লিভার টনিকের ভ্যাকসিন আছে, আর মানে যা যা দরকার আর কি, ওইটা আমাদের ডাক্তার আছে, উনি আইসা আর কি নিয়মিত কি চেক আপ করেন? হ্যাঁ, নিয়মিত চেক আপ করে। উনি আসে মাসে 2 থেকে 3 বারও আসে। উনি আসা চেক আপ করে যায়, কোনো প্রবলেম হলে ওনাকে বলি, উনি আসা দেখা যায়। এই যে নিয়মিত ভ্যাকসিনেশন করাচ্ছেন বা নিয়মিত চেক আপ করাচ্ছেন বললেন, এরও কি বাইরের ডক্টর নাকি সরকারি ভাবে কোনো প্রাণী সম্পদ কর্মকর্তাও মাঝে মধ্যে আপনার এখানে আসে? সরকারি কর্মকর্তারা ওনারা আসে, আইসা পরিদর্শন করে যায় এখানে। তাদের আমার প্রয়োজনে আমি ওইখানে যাই পরামর্শ নিয়ে আসি, এবং কি তারাও আমার এখানে আসে পরিদর্শন করে যায়। আপা, আপনি বলছিলেন যে আপনার নিজের জমিতে আপনি ঘাস চাষ করেছেন, যেহেতু ওদেরকে খাওয়ানোর জন্য ঘাস কিন্তু মাস্ট একটা ব্যাপার। কি ধরনের ঘাসের চাষ করছেন আপনি? আমি নেপিয়ার। শুধু কি এক জাতেরই আছে নাকি? না, 2-3টা জাতের আছে। দল ঘাস আছে, নেপিয়ার আছে, ওই যে লালচিং আছে। তো এই কাঁচা ঘাস আসলে কতটুকু দরকার ওদের একটা গরুর জন্য? আমি মনে করি যে সবচেয়ে প্রধান খাদ্য হলো ঘাস, আর এটা ছাড়া গরু পালা অসম্ভব। আমি যেটা মনে করি দানাদার খাবার, আর দিন দিন যে খাবারের যে দাম বাড়তেছে, এখানে দানাদার খাবার কিনা খাওয়ায় একটা খামার চালানো অসম্ভব। যেখান থেকে গেছে এজন্য ঘাসের এটা আমি ভালো মনে করি। হ্যাঁ, প্রকৃতির কোনো জিনিসই তো আসলে ফেলানো না। তো এইখান থেকে যে গোবরগুলো আসছে, আমি দেখছিলাম যে এই পাশে খড়ির কাজে লাগাচ্ছেন, এবং এখান থেকে যে পয় নিষ্কাশনের ব্যবস্থা আমি দেখছি, এই সারটা কি আবার জমিতে ব্যবহার করা হয়? ঘাসের জমিনে যাচ্ছে, ধানের জমিনে যাচ্ছে। তো সেখান থেকে ওইখানেও তো সারের কাজটাও কিছুটা হয়ে যাইতেছে এখান থেকে।
তারপর জ্বালানি হিসেবেও পাইতেছি গোবরটা, মানে গরুর আমি মনে করি গরুর কোনো জিনিসই ফেলানো না আসলে, মানে পুরোটা রিসাইকেল হচ্ছে আপনার, হ্যাঁ রিসাইকেল হচ্ছে, মানে আপনি বেশ পরিকল্পনা নিয়ে তাহলে আগাচ্ছেন। জি জি। ট্রেনিং না থাকলেও কিন্তু এই অভিজ্ঞতাগুলো আপনার আসলে মূলত আমার কোনো ট্রেনিং নেই, এখন যে ওই যে অফিসে যে ট্রেনিং নিচ্ছি এই আস্তে আস্তে চলতেছে আর কি, হ্যাঁ জানতে পারছি আর কি। তো এই যে আপনি বলছিলেন যে এখান থেকে এটা বেশ বড় একটা অ্যামাউন্ট আপনার দুধ বাইরে বিক্রি করছেন বা কোরবানি যখন থাকে তখন ওইটাকে টার্গেট করে আপনি সারগুলো বিক্রি করছেন, তো আপনার এই লাভ লস বেচাকেনা সবকিছু নিয়ে কথা বলবো বিরতির পর। RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিতে হচ্ছে আরো একটি ছোট বিরতি। দর্শক কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। যে কোনো ব্যবসার ক্ষেত্রে লাভ লস তো থাকেই, সবকিছু ছাপিয়ে প্রশিক্ষণ যেমন জরুরি, পরিকল্পনা যেমন জরুরি, সেই সাথে প্রয়োজন বাজার ব্যবস্থাপনা নিয়েও চিন্তা ভাবনা করার, না হলে এখানে কিন্তু ক্ষতির সম্ভাবনাই বেশি থাকার কথা। দর্শক, আপনাদেরকে বাজার ব্যবস্থাপনা নিয়ে ধারণা দিতে এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট। আপা, এই যে প্রথম যখন আপনি গাভী কিনলেন বললেন শখ করে, তো ইনভেস্ট তো আপনার লাগছেই তাই না? হ্যাঁ, ইনভেস্ট ওই টাকাটা কি আপনার নিজের ছিল নাকি হাজবেন্ড? না, আমার হাজবেন্ড দিয়েছে। আচ্ছা, তাহলে যখন লাভ হলো একটা থেকে আবার পরবর্তী যে গাভীটা কিনলেন, তো টাকা কি ফেরত দিয়েছিলেন? না, টাকা ফেরত দেই নাই, বাট আমি নতুন করে আবার এই যে গরু উঠাইতেছি আস্তে আস্তে, আমি তার টাকা ফেরত দেই নাই, কিন্তু ওই টাকাটা যেই টাকাটা আমি লাভ আসতেছে আমি ওই টাকা দিয়ে আমি গরু বাড়াইতেছি। আপনার হাজবেন্ডের কি ভাষ্য যে তুমি তো লাভ করছো, তাহলে আমাকেও কিছু দিও বা ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার? ওনার চিন্তা ভাবনা যে আমি আছি, আমি তোমাদের ভরসা, তোমরা চালায় যাও, আমি যতদূর পারি তোমাদের হেল্প করব। একটা গাভী থেকে শুরু করে এখন আপনার প্রায় 20টার মতো আছে গাভীর সার মিলে, তো এখান থেকে তো আপনি বলছিলেন যে বেশ একটা ভালো পরিমাণে দুধ আপনি প্রতিদিন এখান থেকে নিতে পারছেন, তো কি করেন আসলে? এতগুলো কি লাগে আপনার? আমার পারিবারিক চাহিদা মেটানোর পরেও দেখা গেছে আমার এগুলো বাড়তি থেকে যায়, কারণ একটা পরিবারে 2 কেজি খাক তার বাইরে লাগে না আশা করি, তারপর আত্মীয় স্বজনদের তো অবশ্যই দেই, তারপরেও আমার এগুলো লাগতেছে না, তখন আমি এগুলো বাইরে বিক্রি করে দিতেছি। আচ্ছা, কেমন দাম পাচ্ছেন? কেমন দাম? দুধের তেমন একটা দাম পাইতেছি না, যেটা সত্যি কথা। দুধের তুলনামূলকভাবে যেটা পাওয়ার কথা, যেভাবে খরচ হইতেছে ওইভাবে আমরা দুধের দামটা পাইতেছি না। আচ্ছা, এটার মূল কারণটা কি? আপনার কি মনে হয় যে যার কারণে আপনার সঠিক দামটা পাচ্ছেন না? আমাদের এখানে আসলে বাজারই ভালো না এখানে, এজন্য আমি আর কি দুধের দামটা এরকম পাইতেছি না। একটু গ্রামের ভিতরে তো, যে যার কারণে ওই টাউন সাইডে হইলে দেখা গেছে এখানে যেটাও পাইতাম, এখন এখানে গ্রামে ততটা আসলে মোটামুটিভাবে যা যা ফ্যামিলি থেকে হয়তো এ নিয়ে একটা পাল্টাছে, নিয়ে একটা পাল্টাছে, এইভাবে পারলে দেখা গেছে যে এখানে আমার ওইরকম গ্রামে ততটা চাহিদা না, বাইরে বিক্রি করতে গেলে আবার ওইরকম দাম পাইতেছি না। হ্যাঁ, কিন্তু যারা ভোক্তারা কিনে খাচ্ছে তারা তো দাম দিয়ে বেশ একটা ভালো দাম দিয়ে কিনে খেতে হচ্ছে। এখন দেখা গেছে আমি যাকে দিচ্ছি, যেমন দেখা গেছে আমার এখান থেকে একজনে দহন করে নিতেছে, এখন উনি আমার থেকে কম রেটে নিতেছে, কিন্তু ওখানে যায় উনি আরো বেশি দামে বিক্রি করতেছে, ওইটা তো আর আমি পাইতেছি না, কিন্তু ওনাকে তো আমি স্বল্প মূল্যে দিচ্ছি। আপনার তো একটা খরচ আছে এই খামারের পিছনে, খাবার দাবার, যদিও আপনি বলছেন যে নিজেই প্রসেস করেন, কাঁচামাল তো আপনাকে বাইরে থেকেই কিনে আনতে হয়, সেক্ষেত্রে দামটা কেমন পড়ে বা আপনার যে খরচ সবকিছু মিলে আপনি যখন এটা থেকে পণ্য বিক্রি করছেন বাইরে, তো সেই ক্ষেত্রে আপনার একটা গ্যাপ তো থেকেই যায়। হ্যাঁ, সেটা থেকে যায়, তো তার জন্য তো ভরসা হয়ে যায় বাইরে থেকে আসে কিছুটা, আবার আমার এখান থেকে তো আল্লাহর রহমতে আসতেছে খামার থেকে কিছু না কিছু, এই যে আমি আরো গরু তো বিক্রি করে দিছি, সেখান থেকে দেখা গেছে যেটা আসতেছে ওইখান থেকে কিছু রাইখা দিয়া তারপর আমার এইভাবে কাজ চালাইতে হয়। আচ্ছা, আপনি তো সফল হয়েছেন বিধায়ী আরো আবার বাড়ানোর চিন্তা ভাবনা আছে আমার, হ্যাঁ সামনের দিকে আগানোর চিন্তা ভাবনা আছে, এবং কি আমার যা আছে এর চাইতেও আমি আরো বাড়াইতে চাই, এদিক দিয়ে আমার যে জায়গা জমি আছে এগুলোতে আমি আরো খামারটা আরো বেশি বাড়াইতে চাই, সামনে আশা আছে আমার এটা। আচ্ছা, তো এই সব মিলে যদি আমি একটু ছোট্ট করে জানতে চাই, একটা খরচ তো আপনার নিশ্চয়ই জানা আছে যে আমার খরচ এটা, সেখান থেকে আমার বাদ বাকি সবকিছু মিটমাট করে আমার এই লাভটুকু থাকছে, কেমন লাভ হয় বছর শেষে? বছর শেষে আলহামদুলিল্লাহ ভালো, যেমন গত বছর আমি 6টা সার বিক্রি করছি, ওইখান থেকে প্রায় 10 লাখ টাকার মতো বিক্রি করছি, সেখানে প্রায় 7 লাখ টাকার মতো আমার খরচ, আনুষঙ্গিক খরচ না, তারপরে 3 লাখ টাকা ছিল, ওইটাই মানে ওইরকম ভাবে আমি হিসাব করিনি, তারপরে মানে আমার যেটা মনে হয়েছে 3 লক্ষ টাকার মতো আমার ছিল, সেখান থেকে আবার এই যে আমি আবার ইনভেস্ট করছি এখানে, আবার নতুন কিছু সার কিনা হয়েছে। আচ্ছা, এবং ব্যবসার মূল যে জিনিসটা হচ্ছে মূলধন, মানে একটা সঞ্চয় তো থাকেই, আপনার এখান থেকে যে অ্যামাউন্টটা আসছে সেটা কি আবার পরবর্তী বড় খামার বলছেন বড় করবেন, তো সেই ক্ষেত্রে কি আপনার সঞ্চয় কি আছে? কিভাবে সঞ্চয় করছেন? হ্যাঁ, সঞ্চয় করছি বলতে এই যে আমি যে সারগুলা, এই যে দেখা গেছে যে আগামী কুরবানির জন্য আমি এটা তৈরি করতেছি, দেখা গেছে কুরবানিতে যখন আমি বিক্রি করে দিব তখন দেখা গেছে আমার ওই সঞ্চয়টা আবার আমার হাতে এসে পড়তেছে, তখন আমি এটা আবার ইনভেস্ট করে আমি দেখা গেছে এখন 5টা আছে, আমি তখন 7টা কিনবো,
মানে এইভাবে আমি বাড়াইতেছি, এইটাই আমার সঞ্চয়। খুব চমৎকার একটি বার্তা দিয়েছেন আপনি আমাদের দর্শকদের, আসলেই এটা উচিত, কারণ নারীদেরকে জন্য কেউ বোঝা মনে না করে। আমার মনে হয় সকল নারীদের এগিয়ে আসা উচিত, কারণ আমরা নারীরাই পারি একটা সংসার গড়তে বা সবাইকে নিয়ে ভালো রাখতে, এটা কিন্তু নারীর উপরে বর্তায়। অনেক অনেক ভালো থাকবেন আপু, আপনার জন্য শুভকামনা, এবং আপনাকে দেখে যদি আরও 5 জন নারী এগিয়ে আসে এটাই আমাদের সার্থকতা। আচ্ছা, আমিও চাই সব নারীরা আগে আসুক। আর যেমন এই যে দেখেন, আমি যেটা বললাম যে পারিবারিক চাহিদা মিটাইতে যাই কিন্তু অনেকের অনেক শখের বশত বড় করে ফেলে। তখন দেখছে যে যেমন আমি একটা গাভী কিনছি, তখন এখান থেকে কিন্তু আমি যেমন ইন্সপায়ার হইয়া আমি এটা আস্তে আস্তে বাড়াইছি। তো এটাকে আমি পারিবারিক চাহিদার জন্য কিনছি, আর পারিবারিক থেকে এখন আমি বাণিজ্যিক হয়ে গেছি। এটাই আমি সবার উদ্দেশ্যে বলবো যে পারিবারিক চাহিদা মেটানোর জন্য হলেও যাতে সবাই এই উদ্যোগটা নেয়, সব নারীদের ক্ষেত্রে। বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার এই দুটি লাইন অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস। জন্ম থেকে মৃত্যু অবধি একটি নারী অজস্র ভূমিকা পালন করে থাকে, শুধু প্রয়োজন একটু যত্ন আর সহযোগিতার। তাহলে পুরুষের পাশাপাশি নারীরাও সমাজের কল্যাণে এগিয়ে আসতে পারবে। বিশেষ করে কৃষিকাজে নারীদের উদ্যোগী হওয়া খুবই প্রয়োজন। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প RTVর পর্দায় তুলে ধরতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।